অরায়ণ টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ্র অনুপম। তো আজকে আমরা আলোচনা করব সান্দ্রতা নিয়ে। তো আমরা আজকে সান্দ্রতা সম্পর্কে একটু বিশদভাবে জানার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো দেখি সান্দ্রতা ব্যাপারটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখ, তোরা সবাই নিশ্চয়ই কখনো না কখনো সমুদ্র দেখেছিস, সাগর দেখেছিস। যদি সামনাসামনি নাও বা দেখে থাকিস, টিভিতে অবশ্যই দেখেছিস, ঠিক আছে? তো দেখ, যখনই আমরা দেখতে পাই যে সমুদ্রের উপরিতলটা সবসময় কি থাকে, উত্তাল থাকে। সমুদ্রের উপরিতলটা কি থাকে, উত্তাল থাকে, ঠিক আছে? তাহলে তার কারণ কি? তার কারণ হচ্ছে সমুদ্রের উপরিতলের যে স্তর, প্রবাহীর স্তর, এই প্রবাহী স্তরের বেগ থাকে সব থেকে কি বেশি, ঠিক আছে? আবার দেখবি যখন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে অথবা অ্যানিম্যাল প্ল্যানেট এরকম কোনো চ্যানেলে যখন সমুদ্রের তলদেশটাকে দেখানো হয়, মানে ডিপ সি যখন দেখানো হয়, তখন দেখবি মনে হবে কি ওইখানে জলটা একদম কি হয়ে আছে, স্থির হয়ে আছে, তাই না? মনে হয় কি জলটা যেন আর সরছেই না বা চলছেই না, মনে হয় একটা বড় অ্যাকুরিয়ামের মধ্যে ভিডিওটা হচ্ছে, তাই না? এরকম মনে হয়, ঠিক কি না বলো? আচ্ছা, তো তাহলে দেখ এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রবাহীর ভিন্ন ভিন্ন স্তরে প্রবাহী ভিন্ন ভিন্ন বেগে চলাচল করে, ঠিক আছে? তাহলে প্রথম বা বায়ুমণ্ডল সংলগ্ন যে স্তরটা, সেটার বেগ হবে সব থেকে কি, সেটার বেগ হবে সব থেকে বেশি, ঠিক আছে? এর পরের স্তরের বেগটা তার থেকে একটু কম হবে, তারপরের স্তরের বেগটা হবে আর একটু কম, তারপরের স্তরের বেগটা হবে আরও কম, একদম শেষ স্তরের যে বেগটা সেটা হবে সবচেয়ে কি কম। তো এর কারণটা কি? এর অ্যাকচুয়াল কারণটা হলো চাপ। এর অ্যাকচুয়াল কারণটা হলো চাপ, ঠিক আছে? যেমন দেখ, প্রথমের যে স্তরটা বা প্রথমের যে লেয়ারটা এখানে আছে, এই লেয়ারটাতে শুধুমাত্র বায়ুর চাপ কাজ করছে, তাই না? কিন্তু এই স্তরটার উপরে বায়ুর চাপের সাথে সাথে এই প্রবাহী স্তরের চাপটাও কাজ করছে। ঠিক এরকমভাবে যত নিচের দিকে আমরা যাচ্ছি, তত বেশি চাপ আস্তে আস্তে ধীরে ধীরে কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। একটা সহজ উদাহরণ দেওয়া যায়। মনে কর তোকে এমনিতে দৌড়াতে বলা হলো, তাহলে তুই যতটা স্পিডে দৌড়াতে পারবি, তোর কাঁধে যদি একটা ব্যাগ থাকে, ব্যাগটা যদি ভারী থাকে, তাহলে তুই ততটা স্পিডে কী করতে পারবি না, দৌড়াতে পারবি না। এবার কিছু দূর যাওয়ার পর মনে কর তোর দুই হাতেও দুটো ব্যাগ দেওয়া হলো, তাহলে কি হবে? তোর স্পিডটা আরও কমে যাবে, তোর বেগটা আরও কি কমে যাবে। আরও কিছু দূর যাওয়ার পর মনে কর আরও একটু ভর বাড়ানো হলো বা বোঝা বাড়ানো হলো, ঠিক আছে? সামনেও একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো, মাথার উপর একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো। এরপর দেখা যাবে তুই আর দৌড়াতেই পারবি না। একটা সময় কি তুই হামাগুড়ি দিয়েও পারবি না, তখন দেখা যাবে শুয়ে টেনে টেনে যাচ্ছিস, ঠিক আছে? তার মানে কি? তার মানে এটা হলো কি, চাপটা বেড়ে যাওয়ার কারণে, যত বেশি ভরটা বাড়ছে তত তোর উপরে কি চাপটাও বাড়ছে। তাহলে চাপটা বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তোর বেগটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানেও ব্যাপারটা অনেকটাই কি একই রকম, কারণ যত নিচের দিকে স্তরে বা লেয়ারে আমরা যাব, তত চাপ কি হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, ঠিক? তাহলে সব থেকে বেশি চাপে আছে কোন স্তরটা? নিচের স্তরটা। সবার নিচের যে স্তরটা, এটা সব থেকে বেশি চাপে আছে, যার জন্য এর বেগ সব থেকে কী হবে, কম হবে। বলো, বুঝতে পেরেছো? এইটুকু সবাই বুঝতে পেরেছো ঠিকঠাকভাবে? কারো কোনো অসুবিধা? আচ্ছা, এইবার চলো এটার একটা আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেখার চেষ্টা করি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন পাওয়ার চেষ্টা করি। দেখ, মনে কর আমরা বলছি এটা হচ্ছে একটা স্তর যেটার বেগ হচ্ছে, আচ্ছা নিচেরটা আগে আঁকি। ধর এটা হচ্ছে একটা স্তর যার বেগ হলো ভি, আর এই স্তরটার বেগ হলো ভি প্লাস ডেল্টা ভি। এই স্তরটার বেগ হলো কি, মানেটা কি? ধর এটার হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তো আমি এটাকে 8 না লিখে আমি এটাকে লিখছি কত, 6 যোগ 2। এবার তো লিখতে পারি, কোনো তো অসুবিধা নেই, একই তো কথা। এটা যদি 6 মিটার পার সেকেন্ড হয় আর এটা যদি কি 8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটাকে আমি মনে করো 8 না লিখে 6 যোগ 2 লিখলাম। তাহলে দুইটাই হচ্ছে কি ডেল্টা ভি, মানে বেগের পার্থক্য দুটি স্তরের মধ্যে। বুঝতে পেরেছো কি পারোনি? সবাই ঠিকঠাক বুঝতে পারছিস? কারো কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এই যে দুটো লেয়ার, এই দুটো স্তর পরস্পরের সাথে ডেল্টা এক্স দূরত্বে আছে,
এই দুটো লেয়ার পরস্পরের সাথে কত ডেল্টা এক্স দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এরকম লিখি যে ডেল্টা এক্স দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে বেগের পার্থক্য হবে কত ডেল্টা ভি, তাই না? তাহলে ডেল্টা এক্স দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে বেগের পার্থক্য হবে কত ডেল্টা ভি। তাহলে এখন এই ছবিটাকে একটু করে মুছে দিলাম। তাহলে একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে বেগের পার্থক্য কত হবে ডেল্টা ভি বাই কি ডেল্টা এক্স। ঠিক আছে, ডেল্টা ভি বাই কি ডেল্টা এক্স। তাহলে এই যে টার্মটাকে আমরা বলবো বেগের নতিমাত্রা, ইংরেজিতে বলা হবে এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা এটাকে আমরা বলছি কি স্লোপ বলতে পারি। কিসের সাথে কিসের? যদি আমরা ভি এর সঙ্গে এক্স এর একটা গ্রাফ নিই, দেখো কেন এটাকে নতিমাত্রা বলা হচ্ছে। যদি আমরা এরকম একটা গ্রাফ নিই, ধরো এদিকে নিলাম ডেল্টা ভি আর এদিকে নিলাম কি ডেল্টা এক্স। ঠিক আছে, এদিকে নিলাম ডেল্টা ভি আর এদিকে নিলাম ডেল্টা এক্স। তাহলে এই ডেল্টা এক্স যত বৃদ্ধি পাবে, মানে যত প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরের পার্থক্য, প্রথম স্তরের সঙ্গে কি তৃতীয়, প্রথমের সঙ্গে চতুর্থ স্তর, প্রথমের সঙ্গে পঞ্চম স্তর, এরকম করে যদি দূরত্বটা যদি বাড়তে থাকে, তাহলে এই বেগের পার্থক্যটাও কি হতে থাকবে, বেগের পার্থক্যটাও বাড়তে থাকবে। কি ঠিক কি না? তার মানে এখানে আমরা একটা গ্রাফ পাবো। তাহলে ধরে নিলাম আমি গ্রাফটা এরকম পাচ্ছি, ধরে নিচ্ছি যে গ্রাফটা আমি এরকম পেলাম, সরলরৈখিক পেলাম। সেটা আমি সরলরৈখিকও পেতে পারি, সরলরৈখিক নাও পেতে পারি, বক্ররেখাও কি পেতে পারি। ঠিক আছে, তাহলে এখন এইখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল নিই থিটা, তাহলে এখানে থেকে যে কোনো একটা বিন্দু থেকে এখানে যদি লম্বটা নিই, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমার কি, এইটুকু অংশ হচ্ছে আমার ডেল্টা ভি, আর এইটুকু অংশ হলো কি ডেল্টা এক্স। তার মানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি এটাকে আমরা কি বলি ট্যান থিটা বলি, তাই না? লম্ব বাই ভূমিকে আমরা কি বলি ট্যান থিটা বলি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি এখানে আসছে কত ডেল্টা ভি বাই কি ডেল্টা এক্স। এই জন্য এটাকে বলা হচ্ছে বেগের কি নতিমাত্রা। অর্থাৎ মনে রাখবে একক দূরত্ব পরিবর্তনের জন্য বেগের কতটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, একক দূরত্ব পরিবর্তনের জন্য বেগের কতটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি বেগের নতিমাত্রা। আচ্ছা, তাহলে বেগের নতিমাত্রা ইকুয়াল টু হলো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। কেন নতিমাত্রা বলছি তার জন্য এইটা আমি দেখালাম, যেখানে ট্যান থিটা আসছে তাই এটাকে নতিমাত্রা বলছি, বা এটাকে আমরা স্লোপ বলতে পারি, ট্যানজেন্ট বা স্লোপও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে ধরো তোমাকে বললো কি বেগের নতিমাত্রার একক কি, তাহলে বেগের নতিমাত্রা যদি আমরা এসআই একক বের করি, এসআই ইউনিট যদি বের করি, তাহলে কি আসবে এম মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই কি মিটার, দ্যাট মিনস এটা আসবে শুধু কি পার সেকেন্ড। যদি আমরা সিজিএস একক বের করি, সিজিএস ইউনিটও বের করি, তাহলে এখানে হবে কত সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেন্টিমিটার। তার মানে এটাও আসবে কত পার সেকেন্ড। আর যদি আমরা বেগের নতিমাত্রার মাত্রীয় সংকেত বের করি, এর যদি মাত্রীয় সংকেত বের করি, তাহলে হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত এল, তার মানে এটা হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? তাহলে এটা হচ্ছে বেগের নতিমাত্রা সম্পর্কে জানলাম। এই যে দুটি তল, এই যে দুটি তল, যে দুটি তলকে আমরা বিবেচনা করছি, এই দুটি তলের উপরে
আমরা একক ক্ষেত্রফল বিবেচনা করলাম, বা ধর প্রথমে এ ক্ষেত্রফল বিবেচনা করলাম, যে এটার উপরে একটা ক্ষেত্রফল নিলাম এ, এটার উপরেও একটা ক্ষেত্রফল নিলাম কি, এটার উপরে একটা ক্ষেত্রফল নিলাম এ। তাহলে এখানেও এ ক্ষেত্রফল নিলাম, এখানেও কি এ ক্ষেত্রফল নিলাম, ঠিক আছে। তাহলে চলো দেখি আমরা সান্দ্রতাঙ্ক টার্মটা একটু বোঝার চেষ্টা করি। সান্দ্রতাঙ্ক ব্যাপারটা কি, এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করছি। এন এর পেছনে একটা লেজ দিয়ে দেবে, তাহলে ইটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ইটা ইকুয়াল টু আমরা লিখি, এইদিকে দেখ, ইটা ইকুয়াল টু আমরা লিখি এফ বাই এ ইন্টু ডেল্টা ভি ডেল্টা এক্স, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা এইটাকে কি করব, সংজ্ঞায়িত করব। কেমন, কিভাবে সংজ্ঞায়িত করব চলো দেখা যাক। আমরা বলতে পারি যদি ডেল্টা এক্স ইকুয়াল টু 1 ইউনিট, ডেল্টা ভি ইকুয়াল টু 1 ইউনিট, এ ইকুয়াল টু 1 ইউনিট হয়, তাহলে ইটা ইকুয়াল টু হবে এফ। তাহলে ইটা ইকুয়াল টু হবে কি এফ। চলো এখান থেকে আমরা সংজ্ঞাটা পেয়ে যাব। আগেও বলেছি এরকম, যে যখনই দেখবে ফিজিক্সে কোনো একটি ভৌতরাশি বা কোনো একটি ধ্রুবক, যাই কিছু হোক না কেন, যদি কতগুলো অন্য ভৌতরাশির অনুপাত আকারে থাকে, তাহলে হরে যে ভৌতরাশিগুলো থাকবে সেগুলো সবগুলোকে তুমি কি বলে দেবে, একক বলে দেবে, তাহলেই কি সংজ্ঞা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলছি, একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে, একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে ডেল্টা এক্স ইকুয়ালস টু 1 ইউনিট, একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে, ঠিক আছে। একক দূরত্বটা 1 মিটার হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, 1 ফুট হতে পারে, 1 ইঞ্চি হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, যাই কিছু হতে পারে, একক দূরত্ব, ঠিক আছে। তাহলে একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে একক বেগের পার্থক্য কি রাখতে, বজায় রাখতে একক ক্ষেত্রফলে, মানে উভয় স্তরের একক ক্ষেত্রফলে যে বাধাদানকারী বল কি করে, কাজ করে, তাকে বলা হচ্ছে ওই প্রবাহের কি সান্দ্রতাঙ্ক, ঠিক আছে। তাহলে একক বেগের পার্থক্য বজায় রাখা মানে কি, ধরো এটা যদি 5 হয় এটা 6 হবে, এটা 8 হলে এটা 9 হবে, এটা 10 হলে এটা কি 11 হবে, পার্থক্যটা 1 হবে। বোঝা যাচ্ছে না কি যাচ্ছে না? ধর এটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এটা 11 মিটার পার সেকেন্ড বেগে চলবে। এটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এটা 11 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলবে। বলো বুঝতে পারছো কি পারছো না? বোঝা যাচ্ছে? তাহলে একক দূরত্বে থাকা দুটি প্রবাহী স্তরের মধ্যে একক বেগের পার্থক্য বজায় রাখার জন্য উভয় স্তরের একক ক্ষেত্রফলে, উভয় স্তরের কি একক ক্ষেত্রফলে যে বাধাদানকারী বল কি করবে, কাজ করবে বা ক্রিয়াশীল হবে, সেটাকে আমরা বলছি ওই প্রবাহের কি সান্দ্রতাঙ্ক। বলো বুঝতে পেরেছো কি বাউরনি? বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এর এসআই একক কি হবে দেখি, সান্দ্রতাঙ্কের এসআই একক, এসআই ইউনিট। দেখো এই অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে এখানে আসবে নিউটন, বলের একক হচ্ছে নিউটন, এখানে আসবে মিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড বাই মিটার, তার মানে এখান থেকে আসবে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, কেন এখানে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, এরকম আসছে। এবার এটাকে চাইলে আমরা আরেকটু মডিফাই করতে পারি, কিভাবে, নিউটন ইকুয়াল টু হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাবো আবার বল, এখান থেকে আমরা পাবো কেজি পার মিটার পার সেকেন্ড, এখান থেকে আমরা পাবো কেজি পার মিটার পার কি সেকেন্ড, ঠিক? আচ্ছা, আবার হ্যাঁ হ্যাঁ মাত্রীয় সংকেত অনুযায়ী করলে এরকমই আসবে, সেটা আমরা দেখব। তাহলে এসআই ইউনিট হয়ে গেল, এবার দেখবো আমরা সিজিএস ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কি আছে দেখি, সিজিএস ইউনিট এখানে আসবে কত, ডাইন, বলের সিজিএস ইউনিট হলো ডাইন, আর এখানে হচ্ছে কত সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, এখান থেকে আসবে ডাইন
পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা পাবো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, তাহলে এখান থেকে পাবো কি বলো, গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো সিজিএস ইউনিট। ওকে, এবার আমরা দেখি মাত্রিয় সংকেত। তো দেখি মাত্রিয় সংকেত কি আসে। দেখ মাত্রিয় সংকেত আসছে এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রিয় সংকেত ডিভাইডেড বাই এখানে হলো এল স্কোয়ার ইন্টু এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই কত, এল। কারণ বেগের মাত্রিয় সংকেত যা হবে বেগের পরিবর্তনেরও সেম হবে, দূরত্বের মাত্রিয় সংকেত যা হবে দূরত্বের পার্থক্যেরও কী হবে, সেম হবে। তাহলে এখান থেকে এল এল ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা এল আছে, এখানে দুটো এল আছে, এখানে টি টু দি পাওয়ার -1 উপরে গেলে +1 হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার -2 +1 এসে যাবে। তার মানে আলটিমেটলি থাকবে কি, আলটিমেটলি থাকবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। বলো বুঝতে পেরেছো সবাই? কারো কোনো অসুবিধা? তাহলে বল সান্দ্রতাঙ্ক ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? ঠিকঠাক বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা নেই? ওকে, আচ্ছা দেখ আমরা এখন প্রান্তীয় বেগের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তো প্রান্তীয় বেগের রাশিমালাটা প্রতিষ্ঠা করার আগে আমাদের আগে প্রান্তীয় বেগটা কি সেটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। ঠিক আছে, তো প্রথমে আসি প্রান্তীয় বেগ ব্যাপারটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। চলো দেখি, মনে কর তোর কাছে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, মানে সিলিন্ডার আকার একটা পাত্র আছে বা যে কোনো আকারের পাত্র ধরে নিতে পারিস, এবং এই সিলিন্ডার আকার পাত্রে কোনো একটা সান্দ্র পদার্থ দ্বারা পূর্ণ আছে। সিলিন্ডার আকার পাত্র কোনো একটা কি সান্দ্র পদার্থ দ্বারা পূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ধরে নিলাম এই সান্দ্র পদার্থের মধ্যে আমরা একটা ধরে নিলাম লোহার একটা ছোট্ট বলকে ফেলবো। ঠিক আছে, লোহার একটা কি বা একটা যে কোনো ভারী পদার্থ যার ঘনত্ব এই সান্দ্র পদার্থের ঘনত্বের থেকে কি বেশি, এই ধরনের একটা বলকে আমরা এর মধ্যে নিমজ্জিত করব। ঠিক আছে, জাস্ট ছেড়ে দেব পরন্ত বস্তুর মতো, কেমন? আচ্ছা, তো এবার দেখো ঘটনাটা কি হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে যাবে, যত নিচের দিকে যাবে তত তার বেগটা কি পাওয়ার কথা, বৃদ্ধি পাওয়ার কথা, তত তার বেগটা কি পাওয়ার কথা, বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু এখানে কি হবে দেখ, এই বস্তুটা যখন এই সান্দ্র পদার্থের মধ্য দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করবে তখন এর উপরে স্পর্শকীয়ভাবে বাধাদানকারী বল কাজ করবে, এর উপরে স্পর্শকীয়ভাবে কি বাধাদানকারী বল কাজ করবে বা সান্দ্রতাজনিত বাধা কাজ করবে। এবার এই সান্দ্রতাজনিত বাধা কাজ করার কারণে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিচে নেমে এই বস্তুটার বেগ আর কি পাবে না, বৃদ্ধি পাবে না, এই বস্তুটার বেগ আর বৃদ্ধি পাবে না। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে বা বেগের মান একটা নির্দিষ্ট সর্বাধিক মানে পৌঁছানোর পরে বেগ আর কি পাবে না, বৃদ্ধি পাবে না। ঠিক আছে, এই বেগটাকে আমরা বলছি কি প্রান্তীয় বেগ, ইংরেজিতে বলছি আমরা টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, তো মনে রাখার জন্য একটা জিনিস এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যেমন দেখো আমরা যেরকম বলি হচ্ছে কি বাস টার্মিনাল, টার্মিনাল মানে কি যেখানে গিয়ে বাসগুলো সব গ্যারেজ হয়ে যাচ্ছে, যেখানে গিয়ে এটা হচ্ছে লাস্ট স্টপেজ, এরকমভাবে আমরা হিসেবটা করি, তাই না? এই যে রাতের বেলা যেমন ধর আমাদের বারাসাতে এখানে কি তিতুমির বাস টার্মিনাল আছে, বাস ডিপো আছে, ওইখানে কি হয় রাতের বেলা এসে সবগুলো বাস ওখানে গ্যারেজ হয়ে যায়, ঠিক কি না, মানে কি থেমে যায়। তাহলে এই যে থেমে যাচ্ছে এটাকে আমরা বলছি কি টার্মিনেটেড হয়ে যাওয়া বা লাস্ট পজিশনে পৌঁছে যাওয়া। তো এখানেও বেগের মানটা বৃদ্ধি পেতে পেতে বেগের মানের বৃদ্ধি পাওয়াটা একটা পয়েন্টে এসে স্টপ হয়ে যাচ্ছে,
অর্থাৎ বেগের মানটা একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পরে এরপরে বেগের মানটা আর কি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলছি টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ বেগ বৃদ্ধিটা ওখানে স্টপ হয়ে গেছে, মানে বেগ বৃদ্ধিটা ওখানে থেমে গেছে, বেগ আর কি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলছি কি টার্মিনাল ভেলোসিটি। বলো বুঝতে পারলে কি পারলে না? অর্থাৎ যে ভেলোসিটিতে পৌঁছানোর পর বা যেই বেগে পৌঁছানোর পর বেগ আর কি পাবে না, বেগের মান আর বৃদ্ধি পাবে না, সেই মানটাকে আমরা বলছি কি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। ঠিক আছে, তাহলে এর পরের অংশটুকু কিভাবে নামবে বস্তুটা? তাহলে এই পরের অংশটুকু বস্তুটা সমবেগে নামবে, অর্থাৎ ত্বরণহীনভাবে নামবে। বলো বুঝতে পেরেছো না পারোনি? এইটুকু সবাই বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা? আচ্ছা, এবার আমরা এই প্রান্তীয় বেগের রাশিমালা প্রতিষ্ঠা করব। তো তাহলে আমরা দেখি এই বলটার উপরে কি কি ধরনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখানে যখন বস্তুটা নিচের দিকে নামছে এই সান্দ্র পদার্থের মধ্য দিয়ে, তখন কিভাবে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা বুঝবো। আচ্ছা, আরও একটা ব্যাপার তোমরা বোঝার সুবিধার্থে বলে রাখতে পারি। ব্যাপারটা কি অনেকটা এরকম যে মনে কর তোকে যদি আমি একটা এরকম ধর একটা বড় জার, ঠিক আছে, একটা বড় বিশাল বড় একটা পাত্র, একতলা দুইতলা বিল্ডিংয়ের সমান একটা পাত্র, যার মধ্যে কি আছে, যার মধ্যে ধর ফেভিকল আছে, এর মধ্যে যদি তোকে আমি ফেলে দিই তাহলে কি হবে? তাহলে তুই কি টুক করে ডুবে যাবি? ডুবে যাবি না, কিন্তু কি হবে, যত ওই ফেভিকলটা তোর গায়ে আটকাবে তত উপরের দিকে একটা টান অনুভব হবে। কি বুঝতে পারছিস আমার কথা? নাই বুঝতে পারছিস না? মানে তোর নিচের দিকে বেগটা কিন্তু হঠাৎ করে বাড়বে না, বরং আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। যত তুই নিচের দিকে নামতে থাকবি তত তোর উপরে এই যে বাধাজনিত বলের কারণে, টানের কারণে তোর বেগটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। বল বুঝতে পারছিস কিনা? এখানেও অনেকটা সিচুয়েশন ওরকম। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখি আমরা প্রান্তীয় বেগের রাশিমালাটা দেখি। আমরা প্রথমে ধরে নিলাম এই কঠিন পদার্থের যে গোলকটা আমরা নিয়েছি, কঠিন পদার্থের গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা কি আর। তাহলে আয়তন কত হবে বলো? গোলকের আয়তনের সূত্র কি? তাহলে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এটা হচ্ছে এর আয়তন। আচ্ছা, এর যে ঘনত্ব, এর যে উপাদানের ঘনত্ব, অর্থাৎ কঠিন পদার্থটা যে উপাদান দিয়ে তৈরি তার যে ঘনত্বটাকে আমরা কি ধরে নিলাম, রো ধরে নিলাম। তাহলে এখানে কঠিন পদার্থটার এই যে ভর কত হবে? ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এটা আসবে আমাদের 4/3 পাই রো আর কিউ, এরকম আসবে। ঠিক, তাহলে এর ওজন কত আসবে? ওজন আসবে হচ্ছে ভর ইন্টু জি, অভিকর্ষ ত্বরণ। তার মানে এখানে আসবে 4/3 পাই রো আর কিউব জি, এরকম পাবো। তাহলে এ পর্যন্ত আগে লিখে নে। ঠিক আছে, তাহলে বল এ পর্যন্ত লেখা হয়েছে? আচ্ছা, এবার আমরা দেখি এই বলটা যখন নিচের দিকে বা এই গোলকটা যখন নিচের দিকে নামবে তখন এর উপরে বাধা কত কাজ করবে, অর্থাৎ প্লবক বল কতটা কাজ করবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি গোলকটির উপর ঊর্ধ্বমুখী প্লবক বল, বা শুধু প্লবক বল লিখলেও হয়, কারণ প্লবক বল মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, এটা আমরা জানি। তাহলে শুধু প্লবক বল লিখলেই হবে বা প্লবতা লিখলেও হবে। তাহলে প্লবক বল কত হয় আমরা জানি, বলো। এই গোলকটি দ্বারা অপসারিত প্রবাহীর
ওজনের সমান হবে, তাই তো? তাহলে এখানে হবে কি, অপসারিত প্রবাহীর ওজন, তাই তো? তাহলে প্লবক বল সমান, এটা আমরা কোথায় পড়েছি? আর্কিমিডিসের নীতিতে পড়েছি, তাই না? এটা আমরা কোথায় পড়েছি বলো? আর্কিমিডিসের নীতিতে পড়েছি যে গোলকটির উপর প্লবক বল হবে কি, অপসারিত প্রবাহীর ওজনের সমান, তাই তো? তাহলে এখানে অপসারিত প্রবাহীর ওজন, তাহলে কিভাবে হিসেবটা করব দেখো। যদি আমরা দেখো বাকি সব সেম সেম থাকবে, কারণ যদি আমরা কঠিনের আয়তন যত নিয়েছি তাহলে অপসারিত প্রবাহীর আয়তনও কি হবে, ততই হবে, জিও সেম হবে। শুধুমাত্র এখানে একটা পার্থক্য হবে কিসের, ঘনত্বের, ঠিক আছে? অর্থাৎ প্রবাহের ঘনত্বকে যদি আমরা সিগমা ধরে নিই, তাহলে অপসারিত প্রবাহের ওজন আমরা লিখতে পারবো কত, 4/3 পাই সিগমা আর কিউব জি। এখানে আমরা লিখে দেব যে সিগমা হচ্ছে প্রবাহীর কি, ঘনত্ব। সিগমা হলো কি, প্রবাহের ঘনত্ব, এটা আমরা পাশে দেখিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার ওজন কাজ করছে নিচের দিকে, প্লবক বল কাজ করছে কি, উপরের দিকে। তাহলে নেট ফোর্স কত কাজ করছে, নেট ফোর্স কত কাজ করছে মানে কার্যকরী বল কত কাজ করছে, লব্ধি বল কত কাজ করছে, ওজন মাইনাস প্লবতা, তাই তো? ওজন মাইনাস প্লবতা, তার মানে তাহলে সুতরাং গোলকটির উপর নিম্নমুখী, কারণ আমরা ধরে নিয়েছি ওজন বড় প্লবতা কি ছোট, বলেই বস্তুটা কোন দিকে নামছে, নিচের দিকে নামতে পারছে, ঠিক আছে? তাহলে গোলকটির উপর নিম্নমুখী কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স বলতে পারি আমরা, গোলকটির উপর নিম্নমুখী কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো, 4/3 পাই রো আর কিউব জি মাইনাস 4/3 পাই সিগমা আর কিউব জি। তাহলে এখন এখান থেকে 4/3 পাই যদি আমরা কমন নিয়ে নিই, 4/3 পাই, এখানে আমাদের থাকবে রো মাইনাস সিগমা ইন্টু আর কিউব, জিও কিন্তু কি যাবে, কমন যাবে, তাই তো? তাহলে বলো এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা বল? এইটুকু সবাই বুঝতে পেরেছিস ঠিকঠাক? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে এই উপরের অংশটুকু মুছি, এইটুকু তো লেখা হয়েছে সবার, তাহলে এইটুকু অংশ কি করে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, এবার দেখি আমরা যদি বলি যে প্রবাহীর সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা, এখন প্রবাহীর সান্দ্রতাঙ্ককে যদি আমরা ইটা দ্বারা প্রকাশ করি, প্রান্তীয় বেগকে আমরা প্রকাশ করলাম ভিটি দ্বারা, টি ফর টার্মিনাল, ঠিক আছে? একটু আগেই বললাম টার্মিনাল ভেলোসিটি, তাহলে এটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, ভিটি দ্বারা, ঠিক আছে? তাহলে স্টোকসের সূত্র মতে গোলকটির উপর সান্দ্রতাজনিত বাধা, তাহলে গোলকটির উপর সান্দ্রতাজনিত বাধা মানে তো একটা বল, ঠিক আছে? তাহলে সান্দ্রতাজনিত বাধাও বলতে পারো, বা এটাকে আমরা একটা বলও বলতে পারি। তাহলে সান্দ্রতাজনিত বল হচ্ছে 6 পাই ইটা আর ভিটি, ঠিক আছে? 6 পাই ইটা আর ভিটি, ওকে? এটা হচ্ছে স্টোকসের সূত্র মতে। এবার একটা ব্যাপার দেখ, সেটা হচ্ছে এই যে বলটা আর এই বলটা, এই দুটো বল যদি পরস্পরের সমান হয়
তবে গিয়েই তো বস্তু ত্বরণহীনভাবে নামবে, তাই না? অর্থাৎ যখন বস্তুটার উপরে নেট ফোর্স 0 হয়ে যাবে। বুঝতে পারছিস আমার কথা? নাই পারছিস না? ভালো করে বোঝ। এখানে 3টে বল নিয়ে কথা হচ্ছে। কিন্তু প্রথমে কি হচ্ছে, যখন বস্তুটা প্রথম এখানে নিমজ্জিত হচ্ছে তখন এর ওজন কাজ করছে নিচের দিকে, প্লবক বল কাজ করছে কি উপরের দিকে। কিন্তু আমরা ধরে নিয়েছি ওজন বল বেশি, যার জন্য কার্যকর বল আমরা পেয়েছি এটা, তাই তো? ওজন বলের থেকে প্লবক বলকে বিয়োগ করেছি। তাহলে ওই বলের জন্য বস্তুটা কোন দিকে যেতে পেরেছে? নিচের দিকে যেতে পেরেছে, নিমজ্জিত হতে পেরেছে। আর নাহলে তো নিমজ্জিতই হতো না, তাই না? ভাষণ এবং নিমজ্জনের শর্ত অনুসারে যদি ওজন প্লবক বলের থেকে বড় না হতো তাহলে কি নিমজ্জিত হতে পারতো? নিমজ্জিত হতে পারতো না। তাহলে এখন প্রথমে ওজন বলটা বড়ই ছিল কোথা থেকে? প্লবক বলের থেকে নিশ্চয়ই। তার জন্য এটা কি হতে পেরেছে? নিমজ্জিত হতে পেরেছে। এবার নিমজ্জিত হয়ে যখন নিচের দিকে নামতে শুরু করেছে তখন তার উপরে আবার কি সান্দ্রতাজনিত বাধা কাজ করা কি করেছে? শুরু করেছে। এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এসে, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট পয়েন্ট, ধরো এই পয়েন্টটাকে আমরা যদি দেখাই, যে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে এই বলটা আর এই বলটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। বলো বুঝতে পারছো কি না? অর্থাৎ সান্দ্রজনিত বাধা একটু একটু করে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে এসে আমরা বলছি এই বলটা আর এই বলটা পরস্পরের কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে যখন দুটো একই বস্তুর উপরে বিপরীতমুখী দুটি বল পরস্পর সমান হয়ে যাবে তখন বস্তুটার কি উপরে কি কোনো নেট ফোর্স কাজ করবে? তখন আর কোনো নেট ফোর্স কি করবে না? কাজ করবে না, তাই না? তার মানে কি নেট ফোর্স কাজ করছে না মানে কি? মানে লব্ধি বল কাজ করছে না মানে কি? এফ যদি 0 হয় তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম তো 0 হতে পারে না, বস্তুটার ভর তো যা আছে তাই থাকবে। তার মানে ত্বরণ শূন্য হবে। তার ত্বরণ শূন্য হওয়া মানেই হচ্ছে বস্তু কি সমবেগ অর্জন করা। ত্বরণ শূন্য হওয়া মানে কি? তার মানে বেগের কোনো কি হচ্ছে না, আর পরিবর্তন হচ্ছে না। কিসের সাথে? সময়ের সঙ্গে। তাহলে সময়ের সঙ্গে যখনই বেগের আর কোনো পরিবর্তন হবে না তার মানে কি বস্তুটি সমবেগ অর্জন করবে। বলো বুঝতে পারছো কি পারছো না? অর্থাৎ এই পয়েন্টে থাকা অবস্থায় যে বেগটাতেও ছিল বাকি পথটাও সেম বেগেই কি আসবে? নেমে আসবে। বলো বুঝতে পারছো কি পারছো না? সবাই বুঝতে পারলে? ঠিকঠাক বুঝতে পারলে? কারো কোনো কনফিউশন? তাহলে আমরা বলছি, এটা মুছে দিলাম, নিচের অংশটুকু মুছে দিলাম। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? 6 পাই ইটা আর ভিটি ইকুয়াল টু হবে আমার 4/3 পাই। এটা কখন? যখন প্রান্তীয় বেগ অর্জন করবে তখন। এই সিচুয়েশনটা কখন হবে? এই সিচুয়েশনটা হবে যখন প্রান্তীয় বেগ কি করবে? অর্জন করবে। বলো আমার কথাটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে 4/3 পাই রো মাইনাস সিগমা আর কিউব জি। তাহলে এবার 2 দিয়ে যদি ভাগ করে এটা আসবে 2, এটা আসবে 3, এখান থেকে একটা আর এখান থেকে একটা আর ক্যান্সেল করে দাও, তার মানে আর স্কোয়ার থাকবে। আর কিছু পাই পাই, এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভিটি ইকুয়াল টু কত হবে? 2/9। ভিটি ইকুয়াল টু হবে 2/9 রো মাইনাস সিগমা আর স্কোয়ার জি বাই ইটা। এটাই হলো কি প্রান্তীয় বেগের রাশিমালা। ঠিক আছে, ক্যালকুলেশন দেখে নাও আর একবার। ঠিকঠাক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রান্তীয় বেগের রাশিমালা। ঠিক আছে, তো আজকে আমরা সান্দ্রতা এবং পৃষ্ঠটান সম্পর্কে জানলাম। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।